হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার। আজকে আমরা রামসার সাইট বলতে কি বোঝায়, কি কি বৈশিষ্ট্য থাকলে কোনো একটা জায়গাকে রামসার সাইট বলা হয় সেই নিয়ে বিস্তারিত জানবো। এবং এটি ক্লাস 12 এর সেমিস্টার 4 এর বায়োলজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। সুতরাং ক্লাসটি অত্যন্ত মনোযোগের সাথে শেষ পর্যন্ত দেখো। তো প্রথমেই আমাদের জানতে হবে যে রামসার অঞ্চল বা রামসার সাইট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। তো এই রামসার সাইট এলো কোথা থেকে? তো রামসার সাইট হলো অ্যাকচুয়ালি 1971 খ্রিস্টাব্দে ইরানের রামসার অঞ্চলে অনুষ্ঠিত জলাভূমি সংক্রান্ত একটি সম্মেলন, যা জলাভূমি নিয়ে কাজ করে। এবং এই সম্মেলনের সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত। এটি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার অর্থাৎ IUCN এর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে। প্রাথমিকভাবে 7টি দেশ দ্বারা স্বাক্ষরিত এই চুক্তি 1975 সালের 21শে ডিসেম্বর এখানে কার্যকর হয়েছিল। অর্থাৎ বুঝতেই পারছো যে রামসার, এই রামসার সাইট, রামসার কথাটা এসছে একটি জায়গা থেকে, যে জায়গাতে প্রথম জলাভূমি সংক্রান্ত একটি সম্মেলন হয়েছিল 1971 সালে। এবং সেই জলাভূমিগুলোকে সংরক্ষণের জন্য, জলের সুস্থিত ব্যবহার এবং বেআইনি দখল রোধ করার জন্য এবং জলাভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য এই রামসার চুক্তি হয়। দেখো কি বলছে, যে বিশ্বের গুরুত্বপূর্ণ জলাভূমির সংরক্ষণ, জলের সুস্থায়ী ব্যবস্থা, বেআইনি দখলদারি বন্ধ করার জন্য এবং জলাভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য রামসার চুক্তি হয়। দ্য রামসার সাইট ইনফরমেশন সার্ভিস অনুযায়ী 2024 খ্রিস্টাব্দের অর্থাৎ 2024 সালের অক্টোবর মাস পর্যন্ত সারা পৃথিবীতে 2538টি রামসার ক্ষেত্র রয়েছে, যা 172টি দেশে ব্যাপ্ত। যদিও 2025 সালে রামসার সাইটের সংখ্যা আরো বেড়েছে। এদের মোট আয়তন 257 হেক্টর। এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে রামসার অঞ্চল বলতে অ্যাকচুয়ালি আমরা কাদেরকে বলবো? তো রামসার অঞ্চল হচ্ছে আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন জলাভূমি। অর্থাৎ রামসার অঞ্চল হচ্ছে কিছু জলাভূমি। এবং সেই কোন জলাভূমি? না, রামসার সম্মেলন 1975 অনুসারে যে সমস্ত স্থায়ী বা অস্থায়ী ভৌগোলিক অঞ্চল যা সারা বছরই অল্প বা বেশি জলে নিমজ্জিত থাকে, যাতে জোয়ার ভাটার সময়ও জলতল 6 মিটারের বেশি হয় না, এবং সুনির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত ফ্লোরা ও ফনা প্রাকৃতিক বাসস্থান রূপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদেরকে আমরা জলাভূমি বা রামসার অঞ্চল বলবো। অর্থাৎ যেখানে কিছু সুনির্দিষ্ট ফ্লোরা অর্থাৎ উদ্ভিদ থাকবে, ফনা অর্থাৎ প্রাণী থাকবে, যেটা কিন্তু অন্য কোনো জায়গায় থাকবে না সেই জায়গা ছাড়া। অর্থাৎ এন্ডেমিক প্রজাতির কিন্তু থাকতে হবে এবং জীববৈচিত্র্যপূর্ণ হতে হবে ওই এলাকাটিকে। 5ই জুন 2025 রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে মোট 91টি রামসার সাইট রয়েছে। এবং জলাভূমি ঋতুভেদে অথবা সবসময় স্বাদু লবণাক্ত ও ঈষৎ লবণাক্ত জলে এই রামসার সাইটগুলো পূর্ণ থাকে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কেরালার অষ্টমুদি জলাভূমি, উড়িষ্যার লেক, চিল্কা লেক অবশ্যই, এবং পূর্ব হিমালয় জলাভূমি পশ্চিমবঙ্গের, এবং পশ্চিমবঙ্গের সুন্দরবনের যে ম্যানগ্রোভ, সেটাও কিন্তু রামসার সাইটের অন্তর্গত। সুতরাং আমরা একটা কথা বলতে পারি, রামসার সাইট মানে হচ্ছে জলাভূমি, এবং যে জলাভূমিতে প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে রামসার সাইট হিসেবে চিহ্নিতকরণের শর্ত কি, অর্থাৎ কোন অঞ্চল, কোন একটা অঞ্চলকে আমি রামসার সাইট বলবো কোন কোন শর্ত পূরণ হলে। তো দেখো ব্যাপারটা এখানে এক লাইনে কি বলছে, যে রামসার সম্মেলনে জলাভূমির যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা হলো জলাভূমি প্রাকৃতিক বা কৃত্রিম, স্থায়ী বা অস্থায়ী, বদ্ধ বা প্রবাহমান, গভীর বা অগভীর, স্বাদু বা লোনা জলের জলাশয়। ঠিক, এবার এই কোন একটা জলাভূমিকে রামসার সাইট হিসেবে চিহ্নিত তখনই করা হবে যদি এই 9টি শর্ত মেনে চলে। যদি 9টি শর্তের মধ্যে কোনো একটি শর্ত মেনে না চলে, তাহলে কিন্তু তাকে আমরা আর রামসার সাইট বলতে পারবো না। তো কি কি শর্ত রয়েছে একটু দেখা যাক। তো দেখো প্রথম শর্ত যেটি, সেটা হচ্ছে জলাভূমিটিকে প্রাকৃতিক বা মনুষ্য নির্মিত হতে হবে এবং তার অনন্য বৈশিষ্ট্য থাকতে হবে। অনন্য বৈশিষ্ট্য মানে ইউনিক কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে যে জলাভূমিটি দুর্বল, বিপন্ন অথবা অতি বিপন্ন প্রজাতির জীবেদের বাসভূমি হতে হবে, অর্থাৎ এন্ডেমিক প্রজাতি কিন্তু থাকতে হবে। 3 নম্বর শর্ত,
সেটা হচ্ছে জলাভূমিটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ বা প্রাণী বসবাসের যোগ্য হতে হবে, যা একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের জীববৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে। চতুর্থ শর্ত, জলাভূমিটি বিভিন্ন জীব প্রজাতিকে তাদের জীবনচক্রের সংকটপূর্ণ পর্যায়ে সাহায্য করবে এবং প্রতিকূল পরিস্থিতিতে জীব প্রজাতির কাজে আসবে। অর্থাৎ বুঝতেই পারছো, সেই জলাভূমিতে কিন্তু জীব প্রজাতির জীবনচক্রের একটা সময় সেখানে কাটাতে হবে। পঞ্চম শর্ত, জলাভূমিটিকে নিয়মিতভাবে অন্তত 20,000 পাখির আশ্রয়স্থল হতে হবে। দেখো, নিয়মিতভাবে অন্তত মানে সেখানে অন্তত 20,000 পাখি কিন্তু থাকতে হবে। যেমন চিল্কা হ্রদ যদি দেখো, ওই চিল্কা হ্রদে প্রতি বছর মোটামুটি 10 লক্ষ পাখির আশ্রয়স্থল হিসেবে কাজ করে। ষষ্ঠ শর্ত, সেটা হচ্ছে জলাভূমিটি কোনো পাখি প্রজাতিকে অন্তত 1% বাস্তুতান্ত্রিক সাহায্য দিতে সক্ষম হতে হবে। অর্থাৎ কোনো পাখির 100% এর মধ্যে 1%, সারা পৃথিবীতে যদি 100% থাকে টোটাল সব মিলিয়ে, সেই 100% এর মধ্যে মিনিমাম 1% সেই জলাভূমিতে থাকতে হতে পারে, মানে থাকতে হতে হবে আর কি। যেমন মনে করো কোনো একটা পাখির মোট সংখ্যা হচ্ছে সারা পৃথিবীতে মনে করো 100টা, তাহলে তার ন্যূনতম একটা পাখি কিন্তু সেই জলাভূমিতে থাকতে হতে হবে। সপ্তম শর্ত, সেটা হচ্ছে জলাভূমিটি দেশি মাছের আবাসস্থল হবে এবং মাছের প্রজাতি বৈচিত্র্যকে সমৃদ্ধ করবে। অষ্টম শর্ত, জলাভূমিটি মাছের খাদ্য, প্রজনন, নার্সারি অথবা অভিবাসনের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করবে। নবম শর্ত, জলাভূমিটি মাছ ও পাখি ছাড়া অন্য কোনো জীব প্রজাতিকে অন্তত 10% বাস্তুতান্ত্রিক সহায়তা প্রদান করবে। অর্থাৎ এই 9টি শর্ত যদি পূরণ হয়, তবেই কিন্তু সেই জলাভূমিটাকে আমরা বলতে পারি রামসার সাইট। এখন এই রামসার সাইট কত রকমের হয়? রামসার সাইট মূলত 3 ধরনের হয়। কি কি? না, একটা হচ্ছে সামুদ্রিক বা উপকূলীয় জলাভূমি, অর্থাৎ যেমন উড়িষ্যার চিল্কা হ্রদ, কেরলের ভেম্বানাদ প্রভৃতি, এরা একদম উপকূল অঞ্চলের জলাভূমি। 2 নাম্বার হচ্ছে দেশের অভ্যন্তরে অবস্থিত জলাভূমি বা ইনল্যান্ড ওয়েটল্যান্ড, যেমন হিমাচল প্রদেশের পং, লাদাখের সোমিরিরি হ্রদ, মণিপুরের লোকটাক হ্রদ। অন্যদিকে কিছু মনুষ্য সৃষ্ট জলাভূমিও কিন্তু ওই 9টা ক্যারেক্টার সম্পন্ন হলে তাকে আমরা রামসার সাইট বলতে পারি। তো সেই মনুষ্য সৃষ্ট জলাভূমি যেমন এটি 20 ধরনের হতে পারে, যেমন হ্রদ হতে পারে, যেমন নদীর পরিত্যক্ত খাত হতে পারে, যেমন পাহাড়ি এলাকার অধিক উচ্চতায় অবস্থিত জলাভূমি হতে পারে, নদী সংলগ্ন জলাভূমি হতে পারে, জমে থাকা জল সৃষ্ট জলাভূমি বা ওয়াটার লগড কোনো একটা ওয়েটল্যান্ডস হতে পারে, কোনো বাঁধের পিছনে সৃষ্ট জলাভূমি হতে পারে, কোনো অ্যাকোয়াকালচারের জন্য জলাশয়, উপহ্রদ বা লেগুন হতে পারে, কোনো খাড়ি হতে পারে, সমুদ্র সৈকত সংলগ্ন জলাভূমি হতে পারে, জোয়ার ভাটার অন্তর্গত কর্দম ক্ষেত্র হতে পারে, লবণাক্ত জলা হতে পারে, ম্যানগ্রোভ সংলগ্ন জলাভূমি হতে পারে, প্রবাল প্রাচীর সংলগ্ন জলাভূমি হতে পারে, উপকূলীয় সল্ট প্যান হতে পারে, উপকূল ভাগে অবস্থিত অ্যাকোয়াকালচারের জন্য জলাশয় হতে পারে। অর্থাৎ মনুষ্য সৃষ্ট জলাভূমি যে কোনো জায়গায় কিন্তু রামসার সাইট হতে পারে। এখন এই রামসার সাইটের গুরুত্বটা কি, কেন এটা সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ? প্রধান যেটা কারণ সেটি হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ। দেখো, মানুষ যদি মনে করে যে একা বেঁচে থাকবো, সে কিন্তু বেঁচে থাকতে পারবে না। তার কারণ আমরা প্রত্যেকে জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল। যদি যদি পৃথিবীতে জীববৈচিত্র্য না থাকে, তাহলে কিন্তু মানুষ প্রাকৃতিক সম্পদ থেকে যদি বঞ্চিত হয়, তাহলে তার অস্তিত্ব কিন্তু টিকিয়ে রাখতে পারবে না। সুতরাং জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য কিন্তু রামসার সাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে জল পরিশোধন এবং গুণমান নিয়ন্ত্রণ। অর্থাৎ জলাভূমি কি করে না, প্রকৃতির বৃক্ষ হিসেবে কাজ করে। আমরা জানি যে জলাভূমিকে বলা হয় প্রকৃতির বৃক্ষ বা প্রাকৃতিক ফিল্টার হিসেবে কাজ করে এবং পলিবাহিত পদার্থ আটকে রাখে, ভূগর্ভস্থ জল থেকে ভারী ধাতু, কীটনাশক, পুষ্টি উপাদান শোষণ করে। তার ফলে জলের পরিশোধন ও গুণমান নিয়ন্ত্রণে কিন্তু রামসার সাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নাম্বার গুরুত্ব হচ্ছে খরা ও বন্যা নিয়ন্ত্রণ। জলাভূমি প্রাকৃতিক স্পঞ্জ হিসেবেও কাজ করে, যা বন্যার সময় অতিরিক্ত জল শোষণ করে নেয়, খরার সময় ধীরে ধীরে তা মুক্ত করে। খরার সময় ধীরে ধীরে ওই জলাভূমি থেকে জল
মুক্ত করে এবং তার ফলে খরা রোধ হয়। জলাভূমি বিশেষভাবে একটি প্রাকৃতিক জলধারক হিসেবে কাজ করে, যা মাত্রাতিরিক্ত বৃষ্টির জল ধারণ করে নেয় এবং শহরের দূষণ রোধে সহায়তা করে। শহর এলাকায় জলাভূমি সুবিধা প্রদান করে এবং জলের গতি কমিয়ে বন্যার উচ্চতা এবং ক্ষয়ের হার কমাতে কিন্তু সাহায্য করে। এছাড়া কি করে না, এছাড়া এই যে রামসার সাইট, তার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কার্বন সংরক্ষণ ও জলবায়ু নিয়ন্ত্রণ। যে কার্বন সিল্ক, সে কার্বন সিঙ্ক হিসেবে কাজ করে, কার্বন সিঙ্ক। অন্যদিকে তাদের এই যে রামসার সাইট, তাদের ইকোনমিক্যাল ইম্পর্টেন্স রয়েছে, যেমন সেখানে স্থানীয় গ্রামবাসীদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়। সেখানে আমি যে বললাম যে বিভিন্ন মৎস্য উৎপাদন করা হয়, সেখান থেকে মানুষের জীবিকা নির্বাহ করা হয়। বিভিন্ন জলাভূমি থেকে যে তোমার অন্যান্য শস্য তৈরি হচ্ছে, জলাভূমির জলকে ব্যবহার করে বা আশেপাশের এলাকা থেকে জলাভূমির, সেখানে যে বিভিন্ন শাকসবজি উৎপাদন হচ্ছে, সেখান থেকেও কিন্তু মানুষ উপকৃত হচ্ছে। এছাড়া কি, এছাড়া বললাম যে পরিবেশগত পরিষেবা, খরা বন্যা এগুলো প্রতিরোধ করছে। তীরবর্তী সুরক্ষা, অর্থাৎ উপকূলীয় জলাভূমি যেমন ম্যানগ্রোভ সমুদ্র তটকে ঝড় ঘূর্ণিঝড় থেকে কিন্তু রক্ষা করছে, যেটা ওখানে ওয়েটল্যান্ড থাকার জন্য কিন্তু হয়েছে। জলচক্র নিয়ন্ত্রণ, জলাভূমি জলচক্রের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। এরা বৃষ্টির জল সংগ্রহ করে এবং ভূগর্ভস্থ জলস্তরের ভারসাম্য বজায় রেখে ক্রমবর্ধমান মহানগরকে পানীয় জলের একটি নিরবিচ্ছিন্ন এবং স্থানীয় উৎস প্রদান করে। অনেক রাতে ভিডিওটা রেকর্ড করছি, সেই জন্য এতবার সমস্যা হচ্ছে। যাই হোক, তার জন্য দুঃখিত। তো আশা করছি রামসার সাইট সম্বন্ধে তোমার একটা আইডিয়া হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে এই যে রামসার সাইট, এই রামসার সাইট রক্ষার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা গ্রহণ করা প্রয়োজন, সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ। দেখো, রামসার সাইট তখনই সুরক্ষিত থাকবে না যদি স্থানীয় মানুষ তার ঐতিহ্যগত জ্ঞান এবং পরিবেশ বান্ধব চর্চাকে স্বীকৃতি দিয়ে কাজে লাগায়। তাহলেই আমরা দেখতে পাবো সুন্দরবনের স্থানীয় জনগণ যেরকম ম্যানগ্রোভ বন সংরক্ষণের সাথে যুক্ত, সেরকম আরো অন্যান্য রামসার সাইট গুলো সুরক্ষিত থাকবে। ২ নাম্বার যেটা, সেটা হচ্ছে জলাভূমি ব্যবস্থাপনার জন্য বিজ্ঞানসম্মত পরিকল্পনা। অর্থাৎ প্রতিটি রামসার সাইটের জন্য দীর্ঘমেয়াদী বাস্তব প্রস্তাবনা প্রণয়ন, জলপ্রবাহ, জীববৈচিত্র্য, দূষণ নিয়ন্ত্রণ, পর্যটন সব দিক বিবেচনা ও বাস্তবায়ন করা কিন্তু প্রয়োজন। ৩ নাম্বার যেটা, সেটা হচ্ছে পরিবেশ শিক্ষার প্রসার এবং সচেতনতা বৃদ্ধি। অর্থাৎ কেন রামসার সাইট গুরুত্বপূর্ণ, সেইগুলোর পিছনে মানে তার পরিবেশ শিক্ষা দেওয়া এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। এবং রামসার সাইট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে কাজ করতে পারে। এবং এছাড়া রামসার সাইট কেন রক্ষা করতে হবে, কারণ আমাদের দূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় সাহায্য করে। আমরা সেটাকে রামসার সাইটকে কি বলি, যে প্রাকৃতিক বৃক্ষ বা প্রকৃতির বৃক্ষ। অন্যদিকে বিভিন্ন বিদেশি আগ্রাসী প্রজাতি নিয়ন্ত্রণেও কিন্তু তোমার রামসার সাইট গুরুত্বপূর্ণ। যেমন বিভিন্ন বহিরাগত প্রজাতি, যেমন কচুরিপানা, এদের নিয়মিতভাবে অপসারণ নিয়ন্ত্রণ করতে হবে, তবেই কিন্তু এই রামসার সাইট গুলোকে সুরক্ষা থাকবে বা রামসার সাইট গুলো ভবিষ্যতে টিকে থাকবে। আইনি সুরক্ষা ও নীতি বাস্তবায়ন, এবং রামসার সাইট গুলোকে আইনি সুরক্ষা দিতে হবে, যাতে যে কেউ বা যে কোনো ব্যক্তি এই রামসার সাইটকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। এবং এর জন্য রাজ্য এবং কেন্দ্র স্তরের সংরক্ষণ ব্যবস্থাকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। অর্থাৎ এই ব্যবস্থাগুলো নিলে একটা রামসার সাইট সুরক্ষিতভাবে ভবিষ্যতের জন্য সেটা টিকে থাকবে। সুতরাং এই ব্যবস্থাগুলো নেওয়া অত্যন্ত প্রয়োজন। সুতরাং আজকের এই ক্লাসে তুমি রামসার সাইটের গুরুত্ব কি, রামসার সাইট কি, সেগুলো বিস্তারিত জানলে। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলে যদি একদম নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং স্টে টিউন। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।